172। তার সাথে প্রবিধান থাকবে কয়টা? 3টা। প্রবিধান 68, প্রবিধান 263 এবং প্রবিধান 264। এই 3টা প্রবিধান আমাদের ফৌজদারি কার্যবিধির 172-এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমরা পূর্বের যে ক্লাসটি করছিলাম গতকালকের ক্লাসটি একটু চোখ বুলাই নেই। গতকালকে আমরা কি পর্যন্ত পড়ছি মনে আছে আপনাদের? গত গত ক্লাসে আমরা পড়ছি ফৌজদারি কার্যবিধির 168, 169, 170, 171। একেবারে সহজ সহজ বিষয়, তাই না? আমাদের তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না। 168-তে আমরা পড়ছি যে অফিসার ইনচার্জের অধস্তন যদি কেউ মামলা তদন্ত করে, আমি আবার বলতেছি, অফিসার ইনচার্জের অধস্তন কেউ যদি মামলা তদন্ত করে, তিনি মামলার তদন্ত কার্যক্রম কাকে জানাবেন? ওসিকে জানাবেন। এখন ওসি যখন নিজে তদন্ত করবেন, তাহলে তিনি আর কাউকে জানানোর কথা না, তাই না? তিনি আর কাউকে জানাবেন না। কিন্তু চাকরির একটা প্রবিধান আছে, 117 প্রবিধান আমাদের চাকরির নিয়ম অনুযায়ী। এখানে বলা আছে আমরা প্রত্যেকেই সিনিয়রের অধস্তন, এটা বলা আছে না? আমরা প্রত্যেকেই সিনিয়রের অধস্তন। এই জন্য কিন্তু দেখবেন ওসিও কিন্তু কোনো মামলা তদন্ত করলে সার্কেলকে আপডেট জানায় এবং এসপি স্যারকেও কিন্তু জানায়। একইভাবে দারোগারাও কিন্তু সার্কেলকে জানায়, মাঝে মাঝে এসপি স্যারকেও সরাসরি কিন্তু জানায়। ওসি স্যারকে জানানোর পরেও উপর লেভেলেও কিন্তু জানাই, যদি ওটা জানানোর কথা না। আমরা যারা তদন্ত করব আমাদের দৌড় হচ্ছে পুলিশ সুপার, সরি, ওসি পর্যন্ত। ওসি হলো বাকিটা বুঝবে, কারণ আমি তদন্তটা করি কার পক্ষে? ওসির পক্ষে। কারণ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তদন্তের ক্ষমতাবান কে? অফিসার ইনচার্জ। পরে পিআরবিতে বলা হয়েছে যে ওসি তদন্ত করবেন অথবা তিনি তদন্ত করাতে পারবেন, তিনি তদন্ত করাতে পারবেন। এই জন্য কিন্তু থানায় দ্বিতীয় অফিসার, মানে এই যে দেখবেন প্রবিধানের 206, দ্বিতীয় অফিসার এবং তৃতীয় অফিসার নিয়োজিত করা হয়েছে থানার ওসিকে তদন্ত বা জিডি লেখা এরকম কিছু কিছু বিষয় আছে এগুলো থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আইনটা কিন্তু বুঝতে হবে একটু উপলব্ধি করে, আপনার কঠিন ভাবে না, খুব ভালোবেসে মনের গভীর থেকে। তারপরে 169-এ বলছে আসামির ক্ষেত্রে যখন সাক্ষ্য প্রমাণ পাবেন না, স্বাভাবিকভাবে আসামিকে বিচারে সোপর্দ করা যাবে না, তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দিতে হবে। তারপরে 170-এ বলছে যে আপনার যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে কি হবে? তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। আচ্ছা, সাক্ষ্য প্রমাণ পাইলেন, পরে দেখলেন যে অপরাধের বিরুদ্ধে তার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সেই অপরাধটা কোন ধরনের অপরাধ? জামিনযোগ্য অপরাধ। তাহলে এবার কি করবেন? এবার তাকে জামিনে মুক্তি করে দিবেন এবং মুচলেকা নেবেন। যদি এসব ঘটনায় কোনো আলামত উদ্ধার হয় তাহলে আলামতগুলো আপনি কার কাছে প্রেরণ করবেন? ম্যাজিস্ট্রেটের কাছে আলামতগুলো আপনি প্রেরণ করবেন। মামলার যিনি বাদী আছেন তাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি কোর্টে গিয়ে ঘটনা প্রমাণ করবেন? ঘটনার বিষয়ে যেসব সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হবে 161 ধারা মোতাবেক, ওই সকল সাক্ষীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে আপনি কি বিজ্ঞ আদালতে গিয়ে জবানবন্দি দিবেন? তখন তারা তো বলবে হ্যাঁ দিব। তাহলে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে, তাহলে এবার আপনি এটা মুচলেকার মাধ্যমে আমাদেরকে গ্যারান্টি দেন যে আপনি যে যাবেন। ঠিক আছে, এটা এখানে বলছে 170-এ। 171-এ দেখেন বলছে এই যে মুচলেকাটা দেওয়ার জন্যে সে আইনত বাধ্য হয়ে যদি দিতে না চাইলে পুলিশ অফিসার তাকে কি করবে বলেন? 171-এ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। তারপর ওসি সাহেব কি করবেন? তাকে স্কটের মাধ্যমে কার কাছে প্রেরণ করবেন? ওই ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। তারপর ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট ওনাকে পাওয়ার পরে তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণ না করা পর্যন্ত তাকে আটক রাখবেন, বা মুচলেকা দেওয়ার আগ পর্যন্ত তাকে আটক রাখবেন। এই হলো আমাদের 171 দ্বারা। 171-এ আর একটা দায়ভার দিছে পুলিশের উপরে, যে সাধারণত একটা জায়গায় আমি ছাইড়ে দিছি কারণ রিভিউ ক্লাস তো। তো এক জায়গায় বলা ছিল যে 171-এই যে আপনার যা কিছুই বলা হোক না কেন, যে আপনার পুলিশ প্রথমে বলতেছে যে
আপনার সাক্ষীদেরকে সাথে যাওয়ার জন্য প্রেশার দেওয়া যাবে না, তারপর তাদের কাছ থেকে আপনার এই সাথে যাওয়ার জন্য বিরক্ত করা যাবে না, তাদের উপর প্রেশার ক্রিয়েট করা যাবে না। পরে ওখানে আবার বলতেছে যে এক উপধারায় যাই বলা হোক না কেন, এক উপধারায় যাই বলা হোক না কেন, যথাসময়ে সাক্ষী হাজির করার দায়িত্ব কার? আদালতেরই। নাকি? দায়িত্ব কার? আদালতের না, যথাসময়ে সাক্ষী হাজির করার দায়িত্ব পেশকারের, তাই না? পেশকারের না? পেশকারের না, তাহলে কার যথাসময়ে দায়িত্ব হাজির করার দায়িত্ব কার? পুলিশের। ক্লিয়ার? আইনে কিন্তু বলে দিছে। আর যার কারণেই আমরা শুধুমাত্র সমন দিয়ে দিলাম, সমন জারি করে দিলাম, এইটুকুতেই আমাদের দায়িত্ব শেষ হয় না, এবং এই সাক্ষীকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হিসেবেও আমাদের উপরে দায় দায়িত্ব বর্তায়। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকে আর কি আলোচনা করব? একটা মাত্র টপিক, একটা মাত্র ধারা, ফৌজদারি কার্যবিধির 172, সাথে আছে 3টা প্রবিধান, 68, 263 এবং 264। তো কেস ডায়েরি সম্পর্কে একটু সাধারণ আলোচনা করি আপনাদেরকে, আইনের বাইরে মনে করেন। আমরা ছাত্র জীবনে যখন প্রেম ভালোবাসা করছি তখন ডায়েরি মেনটেন করতাম, ঠিক না? এখন তো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো। আমাদের সময়ে কি ছিল? ডায়েরি। ডায়েরি মেনটেন করা হতো। তো এখানে লিখে রাখতাম কবে প্রেমিকারে দেখলাম, ওই দেখলাম, কেমনে দেখলাম, তারে কি গিফট দিলাম আজকে, তাই না? এগুলো আমি লিখতাম কিন্তু, বুঝছেন? আমি লিখতাম, ওখানে লিখতাম। চাকরিতে যোগদান করার পরেও ওই ডায়েরি মেনটেন করতাম। যে তারপর কয়েকদিন পরে যখন মোবাইল টোবাইল এসে বললো হাতে, আর ওই ডায়েরি মারি কই গেল গা। এই ডায়েরি তো একদিন আপনার বাবির কাছে পড়ে গেছে, ওই প্রেমিকার ডায়েরি, বুঝছেন? পরে তো ধরা খাইছি, সেই ধরা, বুঝছেন? বুঝছেন না? সেই ধরা, সেই দিদি ডায়েরির পর সব পড়ে মুখস্থ। খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ ওই প্রেমিকাটাই আমার বউই ছিল। বুঝতে পারছেন? ওই প্রেমিকাটা আমার বউই ছিল। আচ্ছা, তো এখন ঘটনা হয়েছে এই যে আমরা প্রেম ভালোবাসার ডায়েরিতে লিখছি, ওই ডায়েরিতে আমরা 10 বছর পরেও যদি দেখি তাহলে কিন্তু স্মৃতি পুনর্জীবিত হয়, তাই না? স্মৃতি পুনর্জীবিত হয় না? হয়। এবং এটা কিন্তু আসলে এখন তো আমি খুঁজি পাই না, ওই বাসা বদলাতে টদলাতে মনে হয় হাতছাড়া হয়ে গেছে। এখন এই যে ডায়েরিটা দেখলে আমাদের স্মৃতি পুনর্জীবিত হয়, মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তো কেস ডায়েরিটা লিখবেন নাকি? প্রেমের ডায়েরিকে প্রেম ডায়েরি বলা হয় বা প্রেমের ডায়েরি বলা হয়। প্রেম বিষয়ক ঘটনাবলী আমরা যেখানে লিখি, কোন তারিখে কি কি করলাম ধারাবাহিকভাবে, প্রেমের ডায়েরি। একইভাবে দারোগা সাহেব যখন ডায়েরি লিখবে, ওই ডায়েরি বলা হবে কেস ডায়েরি। তদন্তকারী কর্মকর্তা যদি ডায়েরিটা লিখবে সেটা হলো কি? কেস ডায়েরি। আর আপনি দৈনন্দিন যা যা কার্যক্রম করতেছেন, ডিউটি প্লাস তদন্ত বা অন্যান্য যা কিছু করতেছেন, সমস্ত কিছু যে ডায়েরিতে লিখবেন সেটার নামও কি কেস ডায়েরি নাকি? না, সেটার নাম কিন্তু কেস ডায়েরি না। সেটার নাম কি? ব্যক্তিগত ডায়েরি। সেটার নাম কি? ব্যক্তিগত ডায়েরি। মনে থাকবে দুটো ডায়েরির ডিফারেন্স। আপনার কেস ডায়েরিটা যেই মামলার ডায়েরি, ওই মামলা সংশ্লিষ্ট শুধুমাত্র ঘটনার বর্ণনা, সাক্ষীদের নাম, ঠিকানা, ডিটেলস সব। আর ব্যক্তিগত ডায়েরিতে আপনি কোন মামলা তদন্তে কোন দিকে কোথায় যাচ্ছেন, তারপর হচ্ছে আপনি কোথায় ডিউটি করতেছেন, কোথায় আছেন না আছেন, এভরিথিং সব কিছু সূচি আকারে যেখানে লিপিবদ্ধ হবে সেটার নাম হইল কি ডায়েরি? ব্যক্তিগত ডায়েরি। আর একটা নির্দিষ্ট মামলার ঘটনা একটা ডায়েরিতে নির্ধারিত লিপিবদ্ধ হওয়ার নাম হচ্ছে কি ডায়েরি? কেস ডায়েরি। তো এই কেস ডায়েরি যখন দারোগা সাহেব সাক্ষ্য দিতে আসা 10 বছর, 15 বছর, 20 বছর পরেও যখন তিনি ওই ডায়েরিটা পড়বেন, মামলার ডকেটটা পড়বেন, তখন তার মনে হয়ে যাবে না যে মামলাটা তিনি লিখছিলেন, এই মামলাটা তিনি চার্জশিট দিছিলেন? তার কাছে মনে হবে না? স্মৃতি পুনর্জীবিত হবে কিনা? স্মৃতি কিন্তু পুনর্জীবিত হবে। কত দ্বারাই কেমনে কি হবে এটা আমরা পরে বুঝবো। আমরা যদি গল্প আকারে বুঝে ফেলাই তাহলে দেখবেন কেস ডায়েরি একদম পানিপাত। কেস ডায়েরি সাধারণত কয় কপি লেখা হয়? এখন এটার উত্তর হইল, সঠিক উত্তর যেটা, বর্তমানে কেস ডায়েরি লেখা হয় সিডিএমএস প্রযুক্তি ব্যবহার করে, তাই কি না? সিডিএমএস প্রযুক্তির মাধ্যমে লেখা হয় না? যত খুশি তত কপি আপনার প্রিন্ট করা যায়।
তাই না? আমি সিডিএমএস এ লেখার পর পর আমি এখান থেকে প্রিন্ট অপশন আছে না, প্রিন্ট অপশন আছে, তো ওই প্রিন্ট অপশন থেকে আমার যত কপি দরকার তত কপি কিন্তু আমি প্রিন্ট করতে পারি। তাহলে আমাদের বইতে কি আছে এটা তো পড়া দরকার। বইতে বলা আছে সাধারণ মামলা যেগুলো, সাধারণ মামলা, এই সাধারণ মামলাগুলোর ক্ষেত্রে কেস ডায়েরি লিখতে হবে আপনার 2 কপি। কয় কপি? কেস ডায়েরি লিখতে হবে আপনার 2 কপি। এই 2 কপির মধ্যে মূল কপি যেটা, এটা তদন্তকারী কর্মকর্তার ডকেটে থাকবে, আর যেটা কার্বন কপি, এই কার্বন কপি চলে যাবে সার্কেল অফিসে। কোথায়? সার্কেল অফিসে। আচ্ছা, তাহলে অসাধারণ মামলা কোনগুলো? অসাধারণ মামলা হচ্ছে যেগুলো এসআর মামলা বলা হয়, এসআর, স্পেশাল রিপোর্ট। এই স্পেশাল রিপোর্ট যেটা রেঞ্জ অফিস থেকে নির্ধারণ করে কোনগুলো এসআর। এই এসআর মামলাগুলো একমাত্র তদারককারী অফিসার হচ্ছেন পুলিশ সুপার নিজে। কে? পুলিশ সুপার নিজে। আমার কথাগুলো কিন্তু রিপিট করার চেষ্টা করবেন। তদারককারী কর্মকর্তা হিসেবে কে থাকেন? পুলিশ সুপার নিজেই এই মামলাগুলো দেখেন। যখন পুলিশ সুপার এই মামলাগুলো দেখেন, তাহলে একটা কেস ডায়েরির কপি কি পুলিশ সুপার পাবে না দারোগার কাছ থেকে? নাহলে পুলিশ সুপার কেমনে বুঝবো যে আপনি কি করতেছেন, কই যাচ্ছেন, কি করতেছেন, সোর্সকে জিজ্ঞাসাবাদ কি করতেছেন, আসামি রিমান্ড আনলেন কিনা, রিমান্ড এনে কি তথ্য পাইলেন? তাহলে এইগুলোর জন্য আরেকটা কপি পুলিশ সুপারকে দিতে হয়। এই জন্যে একটা যাবে সার্কেল অফিসে, একটা যাবে পুলিশ সুপারের কাছে, আরেকটা ডকেটে। তাহলে কয়টা হইলো? 3টা। কোন ধরনের মামলার ক্ষেত্রে? এসআর মামলার ক্ষেত্রে। কোন মামলার ক্ষেত্রে? এসআর মামলার ক্ষেত্রে লিখতে হয়। আপনি যদি অপমৃত্যুর কথা চিন্তা করেন, অপমৃত্যুর কথা এবং আমলের অযোগ্য মামলার কথা যদি চিন্তা করেন, আরো 2টা মামলা আছে আমাদের থানায়। সাধারণত 3 ধরনের মামলা হয়, তাই না? একটা হচ্ছে আমলযোগ্য অপরাধের মামলা, একটা আমলের অযোগ্য অপরাধের মামলা, মানে তদন্ত হয় ওই যে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসা, আরেকটা হলো থানায় অপমৃত্যু হয়, অপমৃত্যু মামলার তদন্ত হয়, তাই না? নিয়মিত মামলা যেটা, ওই যে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, এগুলোর ক্ষেত্রে কেস ডায়েরি বাধ্যতামূলক, লিখতেই হবে। আমল অযোগ্য মামলার ক্ষেত্রে প্রয়োজন নাই, লেখার কোনো প্রয়োজন নাই। অপমৃত্যু মামলার ক্ষেত্রে এখানে একটু কাহিনী আছে, কাহিনীটা মনোযোগ দিয়ে শুনেন। অপমৃত্যু মামলার ক্ষেত্রে যদি মনে হয় 24 ঘন্টার ভিতরে আপনার তদন্ত সম্পন্ন হবে, এটা 24 ঘন্টা ক্রস করবে না, তাহলে এই সকল মামলায় কেস ডায়েরি লেখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আপনারা জানলে খুশি হবেন কিনা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারত আর আমাদের সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট সব কিন্তু সেম টু সেম। নিজস্ব প্রয়োজন একটু একটু পরিবর্তন করছে সবাই। তো এইখানে এইখানে যে কেস ডায়েরির যে ব্যাপারটা, ভারতে কিন্তু কোনো ধরনের কেস ডায়েরি লেখার কোনো সিস্টেম নাই, কিন্তু কেস ডায়েরি বাংলাদেশে হয়ে গেছে। কেস ডায়েরি ভারতে হয় কি, সাক্ষীদের স্টেটমেন্ট নেয়, কয়টা সাক্ষীর জবানবন্দি নেয়, নেওয়ার পরে ডাইরেক্ট চার্জশিট দিয়ে দেয়। কে এর কেস ডায়েরি? এই যে 10 জনের জবানবন্দি, এই এই চার্জশিট, কারণ বাকি কাজ কোর্টে। পুলিশ অফিসার যে এত কষ্ট করে তদন্ত তদন্ত করে একটা এত বড় একটা চার্জশিট দেয়, লিখে লিখে দেয়, আদালতে এটার কোনো মূল্যই নাই। জানেন আপনারা, আদালতে পুলিশের দেওয়া রিপোর্ট কোনো গ্রহণযোগ্যতা আছে? কোনো গ্রহণযোগ্যতা নাই। আবার এইটার উপরে ভিত্তি করে কিন্তু বিচার অনুষ্ঠিত হয়, ওই দিক থেকে কিন্তু আবার দাম আছে, ওই দিক থেকে আবার কিন্তু দাম আছে। তো কেস ডায়েরি যেটা বলতেছিলাম, 3 ধরনের মামলার ভিতরে এক ধরনের মামলাই একদম ফরজ, এটা হলো নিয়মিত মামলা। আপনার যেটা আমাদের আমল অযোগ্য মামলা, এটার ক্ষেত্রে লাগবে না। আর যেটা অপমৃত্যু মামলা, এইসব যদি 24 ঘন্টার চাইতে বেশি তদন্ত সময় লাগে, তাহলে ওই সকল মামলায় আবার কেস ডায়েরি লিখতে হবে। বুঝছেন? যেমন ধরেন একজন ব্যক্তি বিষ খায় আত্মহত্যা করছে। কি খায় আত্মহত্যা করছে? বিষ। বাংলাদেশের 2 নম্বর পজিশনে আছে বিষ খাই আত্মহত্যা করা। 1 নম্বর হলো ফাঁসিতে ঝুলা, 2 নম্বরে আছে কি, বিষ খাই আত্মহত্যা। এই বিষ খাই আত্মহত্যা করছে,
এখন এই 20-এর রিপোর্ট আপনার পোস্টমর্টেম করলেই কিন্তু সাথে সাথে দেওয়ার ক্ষমতা নাই ডাক্তারের, আছে? নাই। তো এইটার আবার করা হয় কি, এই যে কলিজা টলিজা আর কি কি জানি আবার মনে করেন যে এই বিচারার জন্য পাঠাইতে হয়, বিচারার রিপোর্ট যে রাসায়নিক কেমিক্যাল এক্সপার্ট ওইখানে কিন্তু পাঠাইতে হয়। তখন মাশাল্লাহ মনে করেন যে অনেক মামলার ক্ষেত্রে বা 1 বছরও লাগে, যা 6 মাসও লাগে, 7 মাসও লাগে। এইটার একটা মনিটরিং টিম থাকে প্রত্যেক জেলায়, আমি কিন্তু এই টিমের সদস্য ছিলাম কিশোরগঞ্জ থাকতে। তো এই যে ভাই ডাক্তার পিছনে ঘুরতে ঘুরতে হাসপাতালে যাইতে যাইতে মনে করেন যে ডাক্তার দিতে সিভিল সার্জন অফিস, ভাই 2 মাসের নিচে কোনো রিপোর্টই আয় না, 2 মাস লাগাই দেয় যেমনি হোক। কারণ কি, এটা জেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, এটা হাসপাতাল থেকে আবার দারোগারে বলে যে এটা বিশেষজ্ঞ রাসায়নিক বিশেষজ্ঞের কাছে প্রেরণ করার লাগে। আবার দেখবেন পুলিশের লোকে আবার এটা স্কট করে নেওয়া যায় কোথায়, সিআইডিতে। সিআইডি আছে এক্সপার্ট, বা অন্য কোনো স্থান যদি থেকে থাকে, আমি জানি না সিআইডি আছে আর কোনো স্থান আছে কিনা, যে ওই স্থানেও তারা নিয়ে যেতে পারে, নিয়ে ওইখান থেকে বিচারের রিপোর্ট নিয়ে আসবে। তখন এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে 24 ঘন্টায় সম্ভব না, এই ধরনের মামলায় 24 ঘন্টায় সম্ভব না। তখন ওইখানে আপনার তদন্ত কার্যক্রমগুলো এখানে লিখতে হয়। তার মানে বুঝছেন অপমৃত্যু মামলায় কেস ডায়েরি লাগে কি লাগে না, এটার পদ্ধতি। কেস ডায়েরির জন্য আসলে দায়ী কে থাকবে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। আর আইনে সবসময় আপনার ছোট ছোট প্রশ্নের উত্তর শেখার চেষ্টা করবেন, প্রত্যেকটা লাইন থেকে আপনি প্রশ্ন করার চেষ্টা করবেন নিজে নিজেই। যে 68 প্রবিধান পড়তেছেন এখানে দেখেন, যারা কেস ডায়েরি দেখতে পারবে শুরু হয়েছে এটা দিয়া। তো প্রশ্নটা তো আপনি করতে পারেন নিজে নিজেই, যে কারা কেস ডায়েরি দেখতে পারে, বা কাদের কেস ডায়েরি দেখার যোগ্যতা রয়েছে, কারা কেস ডায়েরি দেখতে সক্ষম। তো এখানে দেখবেন একদম সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে, সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে যে কারা কারা এটা দেখতে পারে। তাহলে এটা, এখন কেস ডায়েরির জন্য কে দায়ী থাকবেন, একটা কথা আছে না, কেস ডায়েরি যদি আপনার কাছে থাকে, আপনার কাছ থেকে যদি হারায়, দায়ভার কি আমার উপরে আসবেন, আপনার উপরে যাবে? দায়ভার আপনার উপরে যাবে, এটা অটোমেটিক। এরকম কেস ডায়েরির সময়ের ব্যবধানে এক একজনের কাছে থাকে, ঠিক যে সময়টাতে যার কাছে থাকে সেই সময়টার জন্য সেই ব্যক্তি দায়ী থাকে। যেমন একটা মামলার যখন তদন্ত করা হয়, তদন্তকালীন সময়ে মামলার কেস ডায়েরি কার কাছে থাকে, তদন্তকারীর কাছে না ওসির কাছে? তদন্তকারী কর্মকর্তার কাছে, তাই না? তাহলে তদন্তকারী কর্মকর্তার কাছে কেস ডকেট থাকার পরে ওসি কি পাহারা দিব না কনস্টেবল পাহারা দিবে? হেফাজত কার? যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি হেফাজত হেফাজত করবেন। এই জন্যই দেখবেন দারোগাদের একটা করে স্টিলের সেলফ থাকে, দেখছেন এএসআই এর অনেকের থাকে, কিন্তু সাব ইন্সপেক্টরদের বাধ্যতামূলক থাকেই। কি জন্যে? এই যে স্টিলের সেলফে আপনি দেখবেন কেস ডায়েরি গুলো রাখে, স্টিলের সেলফে দেখবেন মাঝে মাঝে পিস্তল রেখে বাইরে যায়। এইটা যে আপনি পাবেন, এটা প্রবিধানে 68তে বলা আছে যে আপনি স্টিলের এগুলো পাবেন, যে এটা বলা আছে। পুলিশ অফিসের কেরানি দেখতে পারেন, যাকে এই কাজে নিয়োজিত করা হয়। অনেক জেলায় আপনার কেস ডায়েরি, এই এটাকে বলা হয় হেড মোহরা নামে একটা পোস্ট আছে, আরেকটা জানি কি নামে ডাকে, রিডার 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 ক্রাইম শাখার রিডার আছে না, ক্রাইম শাখার রিডার একটা পোস্ট আছে কিন্তু সিভিল। এই রিডাররা আপনার কিন্তু কেস ডায়েরিগুলো দেখতে পারে, পুলিশ সুপারের আদেশে তারা কিন্তু দেখতে পারে। তো এসআর মামলার কপিটা ওই রিডারের কাছে যায়। তো এসআর মামলা হচ্ছে স্পেশাল রিপোর্ট, এটার ক্ষেত্রে আমরা পড়লাম। এবার দেখেন কেস ডায়েরির আরেকটা নাম অনেকেই শুনছেন, সম্পূরক কেস ডায়েরি, শুনছেন না অনেকে? সম্পূরক কেস ডায়েরি, সম্পূরক কেস ডায়েরি কাকে বলে? সম্পূরক কেস ডায়েরির দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো আপনার কেস ডায়েরি আপনি আবার সম্পূরক লিখতে পারবেন, সেটা কিভাবে জানেন? আপনি একটা মামলার তদন্তকারী কর্মকর্তা, আপনি একটা মামলার আসামির রিমান্ড চাইছেন, কি চাইছেন? আসামির রিমান্ড। একজন আসামির যখন আপনি রিমান্ড চাইবেন, এই রিমান্ড চাওয়ার কারণগুলো আপনার লিখতে হবে না, যে আপনি কেন রিমান্ডে চান, লিখতে হবে।
তো ম্যাজিস্ট্রেট আপনি যে তদন্ত করছেন অতীত কার্যক্রমগুলো ফলো করার জন্য আপনার কাছে এই মামলার বিস্তারিত কেস ডায়েরি সহ চাইতে পারে। যখন বিচারক কেস ডায়েরি চায় তখন এটা আঞ্চলিক নিয়ম আর কি, এক এক এলাকায় এক একভাবে চলে। অনেক কোর্টেই দেখবেন দারোগা সাহেব আলাদা একটা কেস ডায়েরি লেখা বিচারকের জন্য পাঠা, এটাকে বলা হয় এসসিডি বা সাপ্লিমেন্টারি কেস ডায়েরি, উপ কেস ডায়েরি। আবার ফৌজদারি কার্যবিধির 166 পড়ছিলেন না আপনারা? 166 কারো মনে আছে? ফৌজদারি কার্যবিধির 166 প্রথম অংশে কি পড়ছেন? এই যে একজন বই দেখতেছে, তাহলে হইব না? এই রে বই কয়েকজনই দেখতেছে, পরীক্ষার হলে নিয়ে যান বই এমনি। এক দি শাফিউল বলেন, শাফিউল রাহাত 166 প্রথম অংশে কি পড়ছেন? শাফিউল, ওয়াসিম আকরাম বলেন, স্যার আর শাফিউল স্যার বলেন। স্যার 100 স্যার হুম, স্যার 166 হলো আমার পুলিশ অফিসার অন্য থানা এলাকায় তল্লাশি করতে পারবে স্যার। আচ্ছা। আহ অন্য থানা এলাকায় তল্লাশি করতে পারবে। প্রথম অংশে কি বলা আছে? যে ওদের কাছে পত্র প্রেরণ করবে, তাই না? জি স্যার, ওনাদের কাছে পত্র প্রেরণ করবে স্যার। আচ্ছা, আপনি মনে করেন আমার কাছে পত্র প্রেরণ করলেন, এখন আমি প্রাপ্ত হইলাম নাকি? জি স্যার। এখন আমি যে স্যার তল্লাশিটা করব এটা আপনার কাজটা আমি করতেছি নাকি, তাই না? স্যার স্যার এখন আমি যে কাজটা করতেছি, এখন আমি এটা কিন্তু কেস ডায়েরিতে লিপিবদ্ধ করব। এখন অন্য জনের মামলা যখন অন্য কেউ কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে, তিনি তদন্তকারী কর্মকর্তার উদ্দেশ্যে যেই ডায়েরিটা লিখেন ওইটার নামও সাপ্লিমেন্টারি কেস ডায়েরি বা এসসিডি। বুঝছেন? বুঝছি স্যার, বুঝছি, এসছি স্যার, সাপ্লিমেন্টারি। এসসি, এটা হলো এসছি। সাপ্লিমেন্টারি কেস ডায়েরি। এখন এইগুলো কিন্তু আপনার ফৌজদারি কার্যবিধি 172 বলেন, প্রবিধান 63, সরি প্রবিধান 68, 263 বা 264 পড়েন, আপনি ওই রকম ভাবে কিন্তু পাবেন না ব্যাখ্যাগুলো। এই জন্য আমি কেস ডায়েরি সম্পর্কে আগে একটা ধারণা দেওয়ার আপনার চেষ্টা করলাম, একদম স্মৃতি পুনর্জীব থেকে শুরু করে আপনার একদম ফৌজদারি কার্যবিধির ভিতর থেকে, পিআরবির ভিতর থেকে একটু সাধারণ আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। এবার যদি আমরা আইনে যাই, প্রথমত আমাদের আইনগত ব্যাখ্যাটা যদি আমরা দেখি, ফৌজদারি কার্যবিধির 172-এর যে ব্যাখ্যাটা আছে, 172-এর এখানে দুইটা উপধারায় আমাদের কাজে লাগবে, 1 এবং 2। এক উপধারায় বলছে 172-এ যে তদন্তকারী অফিসার যিনি আছেন একটি ডায়েরিতে তার তদন্তের অগ্রগতি সম্পর্কে লিপিবদ্ধ করবেন। এতক্ষণ আমি বলে বলে ফেলছি আপনাদেরকে যে দারোগা সাহেব তার তদন্তের সবকিছুই কোথায় লিখবেন? জিডিতে নাকি সাধারণ ডায়েরিতে? তদন্তকারী কর্মকর্তা কোথায় লিখবেন? জিডিতে? না, ভুল হয়েছে, কারেকশন করেন নাকি? খেয়াল রাখেন, আবার জিডির সাথে সাথে হা হা করেন না। একটু বাধা দিলে আমি বুঝি যে আপনারা বুঝতেছেন, নাহলে তো রোবট মনে হয় যে আমি যা কইতেছি তোতা পাখির মতন আপনিও তা কইতেছেন। আচ্ছা, তাহলে তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের কার্যক্রম সমস্ত কিছু লিখবে কোথায়? তদন্ত রিলেটেড বিষয় তিনি লিখবেন কেস ডায়েরিতে। এটা কিন্তু ফৌজদারি কার্যবিধির 172-এর একেও বলা আছে। তদন্তকারী অফিসার কখন তার কাছে খবর পৌঁছেছিল, মানে এফআইআরটা তিনি কখন পাইছেন, কখন তদন্ত আরম্ভ করছেন এবং শেষ করছেন, তিনি কোন কোন স্থানে গেছেন মানে পরিদর্শন করছেন, এবং তদন্তের ফলে যে পরিস্থিতি তিনি নির্ণয় করতে পারছেন, এইগুলো তিনি কেস ডায়েরিতে লিখবেন। নাকি কেস ডায়েরি প্রেমের ডায়েরি মনে করে প্রেম কাহিনী লেখা যাব? লেখা যাব? লেখার কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো লিখতে হবে যে বিষয়গুলো বললাম। তো 172(2) কি বলছে? এখানে বলছে বিজ্ঞ আদালত কেস ডায়েরি দেখতে পারেন। এই যে যেটা আমাদের পুলিশ রেগুলেশনে আপনারা পড়ছেন যে কেস ডায়েরি কে দেখতে পারেন, তো এখানে বলতেছে যে বিজ্ঞ আদালত কেস ডায়েরি দেখতে পারেন। উক্ত ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে না। বোঝা গেছে কথাটা? কেস ডায়েরি সরাসরি সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে না, তবে অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহৃত হতে পারে। অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে সহায়ক হিসেবে ব্যবহৃত হতে পারে। তার মানে এটা সাক্ষ্য হিসেবে সরাসরি ব্যবহৃত হবে না, বাট সহায়ক হিসেবে কিন্তু ব্যবহৃত হতে পারে। আসামি পক্ষ কেস ডায়েরি দেখতে পারেন না, আরেক জ্বালা। কে দেখতে পারেন না? আসামি পক্ষ সাধারণত কেস ডায়েরি দেখতে পারেন না, তবে যিনি লিখেছিলেন, মানে আমি যে লিখছিলাম
লিখেছিলেন তিনি যদি তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য দেখতে পারেন তবে বিরুদ্ধ পক্ষ সেটা দেখতে পারেন। ওই যে বললাম না 10 বছর পরে এসে আমি এই ইনভেস্টিগেশনটা দেখতেছি যে কি করছিলাম, এখন আমাকে জেরা করার জন্য এই আমি আবার কি দেখলাম, তখন আমাকে জেরা করার জন্য আবার বিরুদ্ধ পক্ষ কেস দিয়ে যাইতে পারে যে তাহলে আমাদেরকেও দেন, তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করব, তাই না? কারণ আমার যে লেখা এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। এই জন্য তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরি পাবেন এবং এটার বিপরীত পক্ষ কেস ডায়েরি পাবেন যখন আপনার এক পক্ষ থেকে দেখার সুযোগ পায়, তখন বিপরীত পক্ষ থেকে জেরা করার জন্যও দাবি করতে পারেন, আদালত তাদের ক্ষেত্রে সম্মতি দিবেন। এই এই এগুলো মনে করেন যে আমাদের ইয়ার বিষয়, আইনগত বিষয়। আর কেস ডায়েরি কিন্তু আরেকটা নাম আছে, বুঝছেন? কেস ডায়েরির আরেকটা নাম আছে, কেস ডায়েরির সুন্দর একটা নাম আছে। কেস ডায়েরিকে বলা হয় মূলত আপনার থানার দর্পণ। কিসের দর্পণ? কেস ডায়েরিকে বলা হয়, সরি, মামলার দর্পণ, কারেকশন প্লিজ। কেস ডায়েরিকে বলা হয় মামলার দর্পণ। আমি আবারও বলতেছি, কেস ডায়েরিকে বলা হয় মামলার দর্পণ। আর খতিয়ান যে আছে, খতিয়ান পরিদর্শন বই, খতিয়ান পরিদর্শন বইকে বলা হয় কি? থানার, ঠিক না? থানার। এই সাইডে হলো আপনাদের কি, ওইটা হলো থানার দর্পণ, আর এই সাইডে হলো মামলার দর্পণ। এখন কেস ডায়েরিকে মামলার দর্পণ কেন বলা হয়? দর্পণ শব্দের অর্থ কি? আয়না না? আয়না। তো আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, আপনি কাকে দেখতে পারবেন, আপনাকে না আমাকে? আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনি আপনাকেই দেখতে পারবেন। আর যদি রোমান্টিক মুডে থাকেন তাহলে আপনার রাজকন্যাকে আপনি দেখতে পারবেন এখানে, ঠিক আছে? যে আপনার পাশে দাঁড়ায় রয়েছে। মানে কল্পনার জগতে তো অনেক কিছু হয়, পাগলের সুখ মনে মনে। তো এরকম আপনি প্রেমে পড়লে দেখবেন যে আপনার পাশে আরেকজনকে দেখতেছেন। আর যদি বাস্তবে থাকেন তাহলে আপনারাই দেখবেন। এই জন্যই দেখবেন প্রত্যেকটা পুলিশ লাইনে যখন সিঁড়ি দিয়ে উঠবেন, ওঠার সাথে সাথে দেখবেন একটা করে আয়না লাগানো আছে। খেয়াল করছেন এটা আপনারা সবাই? কি জন্য লাগানো আছে? যাতে আপনি ড্রেসটা যে পরছেন বের হওয়ার সময় যেন অন্তত চোখে পড়ে আপনার আপনার ড্রেসটাই আপনি পরছেন যে সঠিকভাবে পরছেন কিনা, ওইটা দেখার জন্যে ওই আয়নাটা কিন্তু ওখানে দেওয়া আছে। ওই প্রেমের মোডে দেখার জন্য না, বুঝছেন? আপনার দেখার জন্য যে আপনি ড্রেসটা ঠিকভাবে পরছেন কিনা। সেম একইভাবে যখন আপনি কেস ডায়েরিটা A to Z দেখবেন, আপনি ওই মামলার A to Z আপনি বলতে পারবেন যে এখানে কি হয়েছে না হয়েছে। আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা না হইলেও আপনি 1 ঘন্টাতে এই মামলার A to Z আপনি বুঝে ফেলবেন। আর যার কারণেই যারা তদারক করে, যারা তদারক করে তারা কিন্তু আপনার কি করে, এই কেস ডায়েরিটা দেখে। এই দারোগা সাহেব আপনার ডকেট ক্লান্ত তো, তখন দেখবেন সার্কেল অফিসার বা ওসি এই ডকেট নিয়ে মনে করেন দেখতেছে। এই আসামি তুমি 2 জন ধরছো মাত্র, আসামি আছে মামলায় 12 জন, 2 জন ধরলা। আচ্ছা এখন ঘটনা বলেন তো, সার্কেল সাহেব কি এই মামলার আগে পিছে লাগিয়েছিল? উনি কিভাবে বুঝলো যে আসামি 2 জন ধরছে? কারণ ওই কেস ডায়েরিতে বলা আছে কবে কবে আসামি ধরছে, কবে কবে আসামি ধরে চালান দিছে, কারা কারা রিমান্ড নেনছে না আনছে, তাই না? এই জন্য মূলত ডকেটটা হাতে নিলে এটা বোঝা যায়। আবার মনে করেন দারোগা চেঞ্জ, দারোগা চেঞ্জ করে আপনারে মনে করেন নিয়োজিত করা হয়েছে। তো আপনি যখন এটা হাতে নিবেন, এটা নিয়ে আপনি দেখবেন না যে আগের আয়ু কি কি করছে। এজার নামে আসামি ছিল 10 জন, দারোগায় একটারও ধরতে পারে নাই, বা 10 জন আসামি 10টারই ধরে ফেলছে, আবার সন্দিগ্ধ ধরছে, সন্দিগ্ধ হিসেবে ধরছে 2টাকে। এই সব কিছু আপনি দেখবেন, ঘটনাস্থল দেখবেন, আপনি আবার ঘটনাস্থলে যাবেন, আপনি আবার ঘটনাস্থল মিলাবেন, সব কিছুই আপনি দেখবেন, দেখবেন সব কিছু মিলাবেন। আপনি বুঝতে পারবেন কার কার জবানবন্দি নেওয়া হয়েছে, কার কার জবানবন্দি নেওয়া হয়েছে না, আরো কি কি কাজ করা হয়েছে আর কি কি কাজ করতে হবে। এটা আপনি কি দেখলে বুঝবেন? আপনি কেস ডায়েরিটা পর্যালোচনা করলেই বুঝতে পারবেন। আর যার কারণে এই কেস ডায়েরিকে কি বলা হয়? মামলার দর্পণ, তাই না? নাকি থানার দর্পণ? মামলার দর্পণ। তাহলে থানার দর্পণ কোনটা? থানার দর্পণ হইল খতিয়ান পরিদর্শন বই। কি? খতিয়ান পরিদর্শন বই হচ্ছে আমাদের থানার দর্পণ। তাহলে কেন থানা দর্পণ বলা হয়? কারণ একটা খতিয়ানে আপনি পুরো বছরের কাহিনী সব পাবেন, কয়টা মামলা হয়েছে, কোন ইউনিয়নে কি মামলা হয়েছে, কি কি মাল চুরি হয়েছে, কি কি মাল উদ্ধার হয়েছে, এই মামলাটার পরিণতি কি হয়েছে, চার্জশিট হয়েছে না কি হয়েছে, এফএম আসার পর এখানে তথ্য লিপিবদ্ধ হয়। অর্থাৎ
একটা খতিয়ান দেখলে আর কিছু বোঝা লাগে না, ওই থানা এলাকার কি কি অপরাধ অনুষ্ঠিত হয় এক নজরে আমরা ওইটা দেখলে বুঝতে পারি। কয়টা মামলা হয় মাসে, আপনার কয়টা মামলা চার্জশিট হলো, কয়টা ফাইনাল রিপোর্ট হলো, কি কি মালামাল উদ্ধার হইলো, কি কি মাল উদ্ধার হতে পারলো না, দারোগা ব্যর্থ না সফল, সবকিছুই এক পলকে বোঝা যায় কি দেখলে, আপনার খতিয়ান পরিদর্শন, খতিয়ান পরিদর্শন বই। এই খতিয়ান পরিদর্শনটা এই জন্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রায় সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কেস ডায়েরি থেকেও প্রশ্ন আসবে এবং আপনার খতিয়ান পরিদর্শন বই এই দুটো থেকেও মূলত প্রশ্ন আসবে। তাহলে কেস ডায়েরির হেফাজত বুঝছেন, কেস ডায়েরি কয় কপি করা লাগে এটা বুঝছেন, কেস ডায়েরি কে লিখবে, তদন্তকারী কর্মকর্তা লিখবে, তারপর কেস ডায়েরি কোথায় কোথায় প্রেরণ করা লাগে এটা বুঝছেন তো, এগুলো বুঝছেন না ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্নগুলো, এই ক্ষুদ্রগুলো প্রশ্নগুলো নিয়েই আপনাদের বড় প্রশ্ন সাধারণত হয়ে থাকে। কেস ডায়েরিতে আপনাদের কি কি বিষয় লিপিবদ্ধ হয়, যেমন ধরেন আপনি যদি মামলার দারোগা হন, আপনি ভালো করে বুঝেন না যে কি কি বিষয় লিপিবদ্ধ হবে, আপনি কখন খবর পাইছেন, কখন তদন্ত শুরু করছেন, কখন গেছেন, কখন আপনি রাত্রি যাপন করছেন, কখন শেষ করছেন, কখন চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে আপনি সাহায্য সহযোগিতা পাইছেন, কি ধরনের সাহায্য সহযোগিতা পাইছেন, তারপর এখানে যদি তল্লাশি করে থাকেন তল্লাশি, তারপর আপনার সাক্ষীদের জবানবন্দি, তারপর তদন্তের ফলাফল, সোর্স নিয়োগ করে থাকলে আপনার সোর্স নিয়োগ সংক্রান্ত তথ্য, সব কিছুই আপনি কেস ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। নাকি সাদা কাগজে লিখবেন, লিখবেন সাদা কাগজে আপনি ড্রাফট নিতে পারেন, পরে আবার সুন্দর করে কেস ডায়েরিতে প্রেস করে সেটা লিখতে হবে, তাই না? প্রেস করে কেস ডায়েরিতে সেটা লিখতে হবে। তো লেখার পদ্ধতি কি, কেস ডায়েরি কিন্তু প্রত্যেক দিন লিখতে হবে, একটু মনোযোগ আকর্ষণ করতেছি বেশি করে, আপনার প্রত্যেক দিন লিখতে হবে। এখন গণনা হয়েছে আপনার কাছে যদি মামলা থাকে 10টা, তাহলে কয়দিন পর পর সিরিয়াল পাইলেন? কারণ আপনি 10টা মামলার ঘটনাস্থলে যাইতে পারবেন না। আমি সার্কেল অফিসের রিডার ছিলাম, আপনার নরসিংদীর শেখেরচর ফাঁড়ির আইসি ছিলেন সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা, পরে ইন্সপেক্টর হয়েছিল। ওই জাহাঙ্গীর স্যারের কাছে 56টা মামলা ছিল এক সাব ইন্সপেক্টরের কাছে। কয়টা মামলা? তখন মাধবদী থানা হয়েছিল না, তখন সদর থানার অংশই ছিল। তো শেখেরচর ফাঁড়ি ছিল মনে করেন মাধবদী দেখতো। তো ওনার কাছে মামলা ছিল আপনার 56টা মামলা একজন আয়ুর কাছে। তাহলে একটা মামলার পিছনে যদি একদিন সময় দেয়, তাহলে 2 মাস পরে সিরিয়াল আসে নাকি? 2 মাস পরে সিরিয়াল আসে না? 2 মাস পরে সিরিয়াল আসে। সাধারণত এটা এখানে উল্লেখ নাই, আমাদের সার্কেল অফিসে একটা ডায়েরি দেওয়ার পরবর্তী 14 দিন পর্যন্ত গ্যাপ হিসেবে দেখা হয়, মেনে নেওয়া হয়। এরপরে আবার আরেকটা ডায়েরি আসতেই হবে 14 দিনের ভিতরে। 14 দিনের ভিতরে অবশ্যই কেস ডায়েরি আসতে হবে, তবে এই 14 দিনের বিষয়টা কোথাও কিন্তু উল্লেখ করা নাই। কেস ডায়েরিতে লেখা আছে, এখানে লেখা আছে নিয়মে যে প্রত্যেক দিন লিখতে হবে, লেখার সময় কোন জায়গায় বসে লিখতেছেন, কয়টার সময় লিখতেছেন এটা লিখতে হবে, কোথায় আপনি রাত কাটাইতেছেন এটা লিখতে হবে। আপনি 2 দিনের ডায়েরি একসাথে লিখতে পারবেন না, আজকে ডায়েরি লিখে আজকেটা ক্লোজ করবেন, আবার কালকেটা লিখে কালকেটা আপনি ক্লোজ করবেন, এরকম ভাবে লিখতে হবে। আপনার এক এক ডায়েরিতে এক ডায়েরিতে অনেকগুলো মামলার ঘটনা আপনি লিখতে পারবেন না, যেমন একটা জায়গাতে আপনার 2-3টা মামলা থাকতে পারে, সবগুলো মামলার আয়ু আপনি একবারে গিয়ে সব তদন্ত করছেন, কিন্তু এক ডায়েরির মধ্যে লিখতে পারবেন না যে মামলা নাম্বার 9, মামলা নাম্বার 10, মামলা নাম্বার 11 তদন্ত করার জন্য রসুলপুরে আসলাম, এটা আপনি লিখতে পারবেন না। 3টা ডায়েরি আলাদা আলাদা ইউজ করতে হবে। মামলা নাম্বার 10 তদন্তের জন্য রসুলপুরে আসলাম, এটা এক ডায়েরির ব্যাপার। মামলা নাম্বার 11 তদন্ত করার জন্য এক রসুলপুরে আসলাম। মামলা নাম্বার 12 তদন্ত করার জন্য রসুলপুরে আসলাম, আলাদা আলাদা ডায়েরি ইউজ করতে হবে। এটা 2 কপি হবে সাধারণ মামলার ক্ষেত্রে, আর এসআর মামলার ক্ষেত্রে 3 কপি এটা আমাদের হবে। তো আপনার কেস ডায়েরিতে কি ধরনের আপনার কেস ডায়েরিতে কি ধরনের নম্বর ব্যবহার করা হবে? আমরা যদি এফআইআর এর কথা চিন্তা করি, আমি একটু মনোযোগ আকর্ষণ করতেছি, গুরুত্বপূর্ণ কথা হবে এখন। আপনার আপনার এফআইআর এ 2টা নাম্বার ইউজ করা হয়, খেয়াল করলে দেখবেন এফআইআর এর উপরে থাকে মাসিক নম্বর আর নিচেরটা থাকে বাৎসরিক নম্বর, বুঝছেন? উপরেটা থাকে মাসিক নম্বর, নিচেরটা থাকে আপনার বাৎসরিক নম্বর। জিডিতে মাসিক নম্বর ইউজ করা হয়, মাস শেষে আবার নতুন করে শুরু হয়। কেস ডায়েরির তারিখটা নাম্বারটা কিভাবে পড়বে? তারিখ অনুযায়ী, দিন অনুযায়ী, মাস অনুযায়ী, বছর অনুযায়ী? নো,
কেস ডায়েরির নিয়ম হয়েছে আপনার অনন্তকাল সিস্টেম, মানে ধারাবাহিক। কিভাবে সেটা ধারাবাহিক? একটা মামলার কথা বলি, আপনারা সবাই জানেন মামলার কথা। সাংবাদিক দম্পতি সাগর রুনি, এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাস, আজকে 2012 সালের ঘটনা, তো 14 বছর হয়েছে, এই ফেব্রুয়ারি মাসের ঘটনা। তো এবার তো কোনো আলোচনা শুনলাম না, 12ই ফেব্রুয়ারি মনে হয় গেছে গা ও নির্বাচনের জন্য। তো এই যে সাগর রুনি মামলাটা এখনো কিন্তু এটা তদন্ত করতেছে, জানেন আপনারা এটা? এই মামলার যে তদন্ত চলতেছে, এই মামলার কিন্তু এখনো তদন্ত চলতেছে। কয় বছর হয়েছে ভাই? 14 বছর। কয় বছর? 14 বছর। তাহলে কি বছর বছর মামলার দাঁড়ি নাম্বার চেঞ্জ হয়েছে? নো। আপনার 20 জন আয়ু চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই, বাট কেস ডায়েরি নাম্বার ধারাবাহিকভাবে চলমান থাকবে। এই যে 1 নাম্বার ডায়েরি প্রথম দিন শুরু হয়েছে, মামলা তদন্ত শেষ করতে যদি 20 বছরও লাগে, ওই 20 বছর পর্যন্ত একেবারে ধারাবাহিক নাম্বার হিসেবে কাউন্টিং হবে। বুঝছেন? এটা হলো আমাদের কেস ডায়েরির আপনার লেখার পদ্ধতির একটা অংশ। যখন বিশেষায়িত সংস্থা কর্তৃক কোনো মামলা তদন্ত হয়, যেমন ধরেন সিআইডি মামলা তদন্ত করে না, পিআইবি মামলা তদন্ত করে না, পিবিআই, সরি পিআইবি বলে পিবিআই, পিবিআই তদন্ত করে না, পিবিআই তদন্ত করে, সিআইডি তদন্ত করে। এইসব যখন তদন্ত করবে তারা, তারা কি সার্কেল অফিসে পাঠাবে না তাদের সার্কেল অফিসে পাঠাবে? নো। মামলাটা জেলায় করা হয় না, জেলার থানাতে করা হয় কিনা? যেই আসামি ধরুক, যেই ঘটনা ঘটাক, যাই করুক, মামলা কিন্তু জেলা পুলিশের থানায় এসে করতে হয়, তাই কিনা? বা মেট্রোপলিটন থানায় এসে কিন্তু করতে হয়। বিশেষায়িত ইউনিট তদন্ত করলেও কেস ডায়েরি অবশ্যই সংশ্লিষ্ট সার্কেলের কাছেও কিন্তু প্রেরণ করতে হবে। তাদের অফিসারের কাছে পাঠাবে তো পাঠাবেই, আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিসারের কাছেও কিন্তু সেটা পাঠাতে হবে। কেস ডায়েরিতে দারোগা সাহেবের সিগনেচার দরকার আছে? বলেন, দরকার আছে? যিনি লিখছেন কেস ডায়েরি, তার সিগনেচার লাগবে কেস ডায়েরিতে? কথা কয় নাকি? সব বোবা হয়ে গেছে, কথা কন। লাগবে, মাথা টাথা লাগান, তাহলে তো বুঝি। হ্যাঁ বা না কন। কেস ডায়েরিতে সিগনেচার লাগবে কিনা দারোগার? সিল লাগবে? সিল লাগবে। তার মানে তদন্তকারী কর্মকর্তার আপনার কি লাগবে? সিল স্বাক্ষর লাগবে। সিল স্বাক্ষর এখানে লাগবে। কিচ্ছা শুনছেন আপনারা ছোটবেলা জীবনে? কিচ্ছা, এই যে ল্যাপের নিচে শুয়ে শুয়ে কিচ্ছা, আব্বা ছোটবেলায় কিচ্ছা শোনাইতো। তাও শর্ত ছিল কি, যে একটু পরে পরে হু কইতে হইব, মানে আব্বা যে বাক্য শেষ করতো, এনে হু কইতে হইব। হু না কইলে মানে আমরা গল্প পাত্তা দিতেছি না, মানে এটা কোনো রেসপন্স করতেছি না। তো এরকম আপনাদের কথা মনে করে আব্বার কথা মনে হইলো, যে এই ছোটবেলায় এরকম গল্প শুনতাম, যে হু না কইলে বুঝতো যে আমরা শুনতেছি না, গুরুত্ব দিতেছি না। তো আপনারা যখন একটু মাথা চাথা লড়াইবেন, হা বা না একটা অঙ্গভঙ্গি করবেন, তখন ওই 14 ধারা মোতাবেক আমি বুঝে দেবো আপনাদের ক্লাসটা ভাল লাগতেছে কিনা। বুঝছেন বিষয়টা? বা আপনারা যখন এই 14 ধারার মতে আপনি সাক্ষ্য 14 ধারা আছে কিন্তু, যে আগে ক্লাস করাইছিলাম, তো এই দৈহিক অঙ্গভঙ্গি দেখে আমরা বুঝবো যে আপনারা ক্লাসটা করতেছেন, ভাল লাগতেছে। তো এই কেস ডায়েরির লেখার পদ্ধতি হলো এটা। তো কারা কারা দেখতে পারবেন কেস ডায়েরি? স্বাভাবিকভাবে মামলার ওসি যিনি, মানে থানার যে ওসি, ওসি কি কেস ডায়েরি দেখতে পারবেন? 100% দেখতে পারবেন, কারণ তিনিই তো আপনার তদন্ত দিছে। তারপরে মনে করেন যে অফিসের ইনচার্জের যে সিনিয়র আছে, তারা দেখতে পারবেন? দেখতে পারবেন। তাহলে যিনি তদন্ত করতেছেন আয়ুত, সে দেখতে পারবে? অবশ্যই দেখতে পারবেন। কোড ইন্সপেক্টর বা কোডের কর্মরত যারা আছেন এই সংশ্লিষ্ট, তারা দেখতে পারবেন? অবশ্যই দেখতে পারবেন। এসআর মামলার ক্ষেত্রে পুলিশ অফিসে পাঠান না, তা পুলিশ অফিসের কর্মচারী দেখবে না? অবশ্যই দেখবেন। ওই যে আপনার স্ট্যান্ড ইয়ার কথা বললাম, হেড মোহরা বা রিডার যে আছে, তারা দেখবেন। এছাড়াও যদি পুলিশ সুপার কাউকে দায়িত্ব দেন, তারাও কিন্তু কেস ডায়েরি আপনার দেখতে পারেন। কেস ডায়েরির যে বিষয়টা, এটা কিন্তু আদালতে সরাসরি সাক্ষ্য হিসেবে ব্যবহৃত না হলেও এটা কিন্তু সহায়ক হিসেবে কিন্তু কাজ করে বিচারকের, তাই না? কেস ডায়েরি আপনার দেখে কিন্তু স্মৃতি পুনর্জীবিত করতে পারেন। আপনি যখন স্মৃতি পুনর্জীবিত করবেন, আপনার বিরুদ্ধ পক্ষ তখন চাইতে পারে যে আমারও দেন, আমি দেখবো, কারণ আমি দেখার পরে এটা আবার আপনার কি করবো, এটা জিজ্ঞাসাবাদ করবো, এই জন্য তারাও কিন্তু সেটা আপনার দেখতে পারেন। তো আমরা কেস ডায়েরির হেফাজতকারী দেখলাম, কেস ডায়েরি কে দেখতে পারবেন দেখলাম, সাপ্লিমেন্টারি কেস ডায়েরি দেখলাম, তারপর আপনার কেস ডায়েরি কি, কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ হয়, কে লিপিবদ্ধ করেন, তারপরে আপনার হচ্ছে কেস ডায়েরিতে কি ধরনের নম্বর ইউজ করা হয়,
তাই না? কেস ডায়েরির অপর নাম কি, সবকিছুই আমরা টুকটাক আলোচনা করলাম। তো এইটার জন্য আমাদের পড়তে হবে সিআরপিসির কত 172 ধারা এবং পুলিশ প্রবিধানের শুধু 68, 263 এবং 264 প্রবিধান। এই মোট একটা আইনের ধারা আর 3টা বিধি যদি আপনি খুব ভালোভাবে পড়েন, আপনার কেস ডায়েরি সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন করুক, আমি আবারও বলতেছি, কেস ডায়েরি সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন করুক না কেন আপনি উত্তর দিতে সক্ষম হবেন ইনশাল্লাহ। কেস ডায়েরি তো স্যার যে 2 কপি কাগজ দিয়ে লিখতে হবে স্যার। মূল কপি তো স্যার ইয়াতে যাবে কোর্ট অফিসারের কাছে। মূল মূল কপি আপনার কাছেই থাকবে, দারোগার কাছেই থাকবে। যখন ওই যে আপনার চার্জশিট দিবেন তখন সাথে ডকেট প্রেরণ করতে হবে না, তখন যাবে আর কি। বুঝছি তো স্যার। কার্বন টার্বন নাই, যদি বাস্তবিক করতে হয় তাহলে এখন ধর কোনো কার্বন নাই, সিডিএমএস এ লেখা হয়, জয় কপি লাগে, ওই কপি খালি প্রিন্ট দিবেন, তারপর যে সিগনেচার করবেন ওইটাই আপনার অরিজিনাল হয়ে যাবে। পুলিশ রেগুলেশন, তো এখানে হচ্ছে 68, 263, 264। স্যার আমি ভাষ্যতে দেখতেছি 442, ওটা চলে করছে স্যার। কি পুলিশ রেগুলেশন? জি স্যার। আচ্ছা, ওইখানে হলো কোর্টের কার্যক্রম, যে আমাদের যে কেস ডায়েরি আছে না, কোর্টে কোর্টে কি কাজ হয় সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই, ওটা না দিলেও চলবে। 263 এবং 264 হলো মেন থানার কার্যক্রম। আবার কেস ডায়েরি নিয়ে কি কার্যক্রম হবে সেটা কোর্টের অংশ, সেটা হলো ওই জায়গায় বলা আছে। কিন্তু আমাদের থানার কার্যক্রম 263 এবং 264। আমাদের পুলিশ রেগুলেশন কিভাবে বিভক্ত ইউনিট অনুযায়ী, 201 থেকে 410 পর্যন্ত সবকিছু কিসের কার্যক্রম, 201 থেকে 410 পর্যন্ত প্রবিধানগুলো কাদের জন্য প্রযোজ্য, 1 থেকে 410 পর্যন্ত প্রবিধানগুলো হচ্ছে থানার কার্যক্রম। ব্যক্তিগত যে ডায়েরি চাই এটা কি স্যার ওই ধারা কেউ একই হবে নাকি স্যার? নো নো নো, ওদের জন্য 209, 197 প্রবিধান আছে। এই যে আমার মামলা যে বাংলাদেশ বলে স্যার, আমার মামলাটা কি স্যার? এমন না এসআর রে ভাই, এমন না, এস আর। না, এসআর তো স্যার জানি স্যার, আবার এমআরও বলে হয় স্যার, এসপি স্যার এমআরও করে স্যার। এমআর এসপি স্যার করে? আমি ভাই সরি, একজনের পক্ষে তাতে কিছু জানা সম্ভব না, থাকতে পারে, আমি সঠিক করতে জানি না, থাকতে পারে। আচ্ছা, স্যার পিআরবি 263, 264 এছাড়া আর এই দুইটাই তো স্যার নাকি? আর আর প্রবিধান এছাড়া সিআর প্রবিধান 68 আর 400 গড়েও পাবেন কোর্ট পুলিশের অংশটা, যেখানে আপনার সিডি সংক্রান্ত বিষয়ে বলা আছে, এবং 600 গড়েও গিয়ে পাবেন আপনার সিআইডির অংশটা, ওইগুলো আমাদের লাগে না। বলছি স্যার। আর হলো এসআর হলো 3 কপি আর সিআর হলো 2 কপি নাকি স্যার? সিআরএ না, আপনার হচ্ছে সাধারণ মামলার ক্ষেত্রে হলো 2 কপি, সিআর মামলার কোনো কেস ডায়েরি হয় না, একমাত্র থানায় রুজুকৃত মামলার কেস ডায়েরি হয়, বুঝছেন? আসামি পক্ষ দেখতে পারবে না, বিরোধী পক্ষ দেখতে পারবে। আসামি পক্ষ কি স্যার, ওই যে বিরোধী পক্ষ কি স্যার বাদী? হ্যাঁ হ্যাঁ, বাদী না, বিরোধী পক্ষ বাদী না, যেই পক্ষ আপনার দেখার জন্য ক্ষমতাবান তারা হলো বাদী পক্ষ, বিরুদ্ধ পক্ষ হলো আসামি পক্ষ। তাহলে স্যার আপনার বইতে আসামি পক্ষ কে যদি দেখতে পারে না, হ্যাঁ আবার ঠিকই তো বিরোধী আছে, পক্ষ। স্যার টেস্ট লাগতেছে না ঠিকই তো আছে, আসামি পক্ষ তো দেখতে পারবে না, আসামি পক্ষ মানে বিরুদ্ধ পক্ষ। স্যার? ওই ওই প্যারারই লাস্টের লাইনে দিলেন স্যার, বিরোধী পক্ষ দেখতে পারবেন। আসামি পক্ষের বিরুদ্ধে যারা থাকে তারা কি পক্ষ হইলো? স্যার বাদী। বাদী পক্ষ। মানে যখন আপনি একজনকে না করবেন তখন তার বিরুদ্ধকে বুঝাইলে তার বিপরীতকে বুঝাবে। আপনি যদি এইভাবে বলেন যে বাদী পক্ষ মামলার কেস ডায়েরি দেখতে পারবে, বিরুদ্ধ পক্ষ দেখতে পারবে না, এখন কিন্তু আবার বিরুদ্ধ বলতে বিবাদীকে বোঝাবে। বিরুদ্ধ তো একটা, যে আসামি পক্ষ। হ্যাঁ বিরুদ্ধ শব্দটা তো একটা কমন শব্দ, এই পক্ষ ব্যবহার করতে পারবে, ওই পক্ষ ব্যবহার করতে পারবে। দেখুন বাদী পক্ষ বলে স্যার বিরুদ্ধ পক্ষ যেটা বললেন, আবার ওই পক্ষ থেকেও বলতেছে যে বিরুদ্ধ পক্ষ যেটা বলে গেলে এটা সঠিক না, বলে না, দুই পক্ষ কিন্তু এই শব্দটা ব্যবহার করে কিনা জি জি স্যার। স্যার একটা দেখবেন, বিষয় যে বাদী পক্ষ বলে মক্কেল, বিবাদী পক্ষ বলে মক্কেল, তাহলে দুই পক্ষের যারা আছে এরা সবই মক্কেল, চালাক তারাই নাকি? যে স্যার ওটা বুঝে নেওয়া লাগবে আর কি, যখন পরিস্থিতি বুঝে। আরেকটা বিষয় স্যার, যে 14 দিন পর পর রিপোর্ট দেওয়া লাগে বললেন, এখন 14 দিনের মধ্যে একটা বিষয় বলতে চাইছিলেন, বলার মাঝখানে আপনি বাইরে বলে গেছিলেন মনে হয়। আর আমি বলতেছি 14 দিনের বিষয়টা, এটা হচ্ছে সার্কেল অফিসের প্রচলিত নিয়ম, এটার কোনো ডকুমেন্ট আমি পাই নাই কোথাও যে 14 দিনের ভিতর যে দেওয়া লাগবে। বাট সার্কেল অফিসের নিয়ম করা আছে যে একটা মামলা থেকে, একটা মামলার আজকে যদি কেস ডায়েরি দেন
14 দিনের মাথায় আপনার অবশ্যই দিতে হবে। স্যার বুঝতে পারছি। এখন যদি স্যার আপনি বললেন যে এমন অনেকগুলো মামলা আছে লিখতে পারতেছে না, কত দিনের মধ্যে না লিখলে সমস্যা হবে বা এরকম কোনো নিয়ম আছে কিনা? আপনার নিয়ম হইলো যে প্রত্যেক দিন লেখার নিয়ম। আবার এইটাও বলে দিছে যদি তদন্তের কোনো অগ্রগতি না হয় তাহলে কেস ডায়েরি লেখার কোনো প্রয়োজন নাই। বুঝছেন? 14 দিন পরে এই কথাটাই লিখতে হয় যে মামলার কেস ডায়েরি করলাম, উন্মুক্ত করলাম, মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই, এটা লিখে আবার ডায়েরি বন্ধ করে লিখতে হয়, এই কথাটাই আবার লিখতে হয়। প্রণয়, ছোট্ট একটু খটকা ছিল, সেটা হলো এই কেস ডায়েরির যে আমরা ধারাটা ইউজ করি সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 172 এবং পিআরবির হচ্ছে 263, তাই না স্যার? কিন্তু হ্যাঁ, সংখ্যাটা লেখার ক্ষেত্রে যখন খাতায় লিখবো তখন কি আপনি একটা স্লাইডে নিচে দিছিলেন একটা, ওইটা কি লিখবো? ওইটা কি দিছি আমি তো আর মুখস্থ না, ওইটা যদি ওরকম সংজ্ঞা কিছু লেখা থাকে ওইটা, আর না হইলে দাসের জন্য একটা স্লাইড দিছিলেন স্যার, ওটার হ্যাঁ, মধ্যে প্রথম প্রথম যে স্লাইডটা ছিল ওটা হচ্ছে 172-এর, মানে ফৌজদারি না না 172-এর। ওইখানে কি সংজ্ঞা আকারে দেওয়া আছে? ওখানে তো শুধুমাত্র আপনার ধারা হিসেবে দেওয়া আছে। না না স্যার, আমি হয়তোবা আপনাকে বুঝাইতে পারিনি স্যার। আছে, স্লাইড তো আমার কাছে আছে। স্যার দেখেন, প্রথমে যেটা আছে ওটা হচ্ছে 172-এর, আর হচ্ছে হ্যাঁ, ওই যে এটা 172-এর যে 1 আর 2, যেটা প্রথম হ্যাঁ, দুইটা স্লাইড হচ্ছে। তারপরে একটা আছে স্যার, তারপরে একটা স্লাইড আছে, দেখেন স্যার, ওই স্লাইডটা কি আমি সংখ্যা হিসেবে ইউজ করতে পারবো? এই যে মামলা তদন্তকারী অফিসার তদন্তকালে প্রাপ্ত তথ্য প্রতিদিন যে ডায়েরিতে লিপিবদ্ধ করে থাকেন তাকে কেস ডায়েরি বা সিডি বলা হয়, এটা? জি স্যার, জি স্যার, যে এই ইয়াটা পুরাটা কি আমি আমি কেস ডায়েরি হিসেবে মানে সংখ্যা হিসেবে লিখবো? হ্যাঁ, লিখতে পারেন, এটা লিখতে পারেন। যদি আপনার অল্প নম্বরের জন্য হয় ছোট করে ফেলবেন, যদি একটু বেশি নম্বরের জন্য হয় এখানে বেশি কিছু দেওয়া আছে আর একটু বড় করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি বলি আপনার পরীক্ষার দিন হবে কি যে আপনি যেটা ভালো মনে করেন এটাই কিন্তু খাতা লিখতে পারবেন, আপনি কিন্তু আমারটাও কপি করতে পারবেন না। দেখেন যারা পরীক্ষা দিয়েছেন একবার হইলেও তারা কিন্তু জানেন। বিপ্লব, রেডি থাকবেন। মাসুদ, অতএব শিখবেন সবকিছুই পড়বেন অনেক বড় করে, লেখার সময় ছোট করে বড় করে ফেলবেন। ছোট বড় করতে পারাটা কিন্তু পরীক্ষার্থীর কাজ। আর আমি ওই যে সাধারণ মামলা আর এই যে গুরুত্বপূর্ণ মামলা, স্যার যে সাধারণ মামলার ক্ষেত্রে দুই কপি লেখার কথা বললে, সাধারণ মামলা বলতে কোন কোন মামলাগুলো বলছে? যে মামলাগুলো এসআর এর অন্তর্ভুক্ত না এগুলোই মনে করেন সাধারণ মামলা। যেমন ধরেন 323, 24, 25 কিংবা খুন মামলা হইতে পারে সাধারণ মামলা, এটা সাধারণ খুন হয়েছে, এটাও আপনার মনে করেন যে একটা যদি রাজনৈতিক খুন হয় তাহলে দেখা গেছে ডিআইজি স্যার ধরবে, এই পুলিশ সুপার তুমি এটা ব্যক্তিগতভাবে দেখবা। আর মনে করেন বায়ে বায়ে খুন হয়ে গেছে, জায়গা জমি নিয়ে খুন হয়ে গেছে, নর্মাল খুন না এগুলা। আর রাজনৈতিক নেতারা খুন করে ফেলানো, দুইটা খুনের মাঝে পার্থক্য আছে কিনা? আছে স্যার। তাহলে এটাই আর কি, যেগুলো এসআর করবে এগুলোই আপনার হচ্ছে আলাদা, এর বাইরের গুলোকে আমরা সাধারণ হিসেবে ব্যক্ত করছি। কিন্তু মামলার ক্ষেত্রে সবই মামলা, সংজ্ঞার ক্ষেত্রে সাধারণ মামলা বলে কিছু নাই, এটা জাস্ট আমরা বোঝার জন্য বললাম আর কি। মামলার সিডির বিষয়ে 14 দিন যেটা অগ্রগতি বিষয় যেটা আলোচনা হলো স্যার, আমি থানায় মুন্সি ছিলাম, তখন দেখছি যে আব্দুল আলিম স্যার ছিলেন ডিআইজি রংপুর রেঞ্জে, মামলার ফার্স্ট সিডি 24 ঘন্টার ভিতরে না দিলে উনি কৈফিয়ত তলব করতেন, এবং সার্কেল অফিস থেকে অফিসও ব্যাখ্যা তলব করতো। এটা স্যার যুক্তিকতা কি স্যার? এইটা হলো আপনার নামে যেদিন তদন্তে এন্ডোর্স করা হয়েছে, যদি সেটা দিনের বেলা হয়ে থাকে তাহলে ধরে নেওয়া হয় যে আপনি ওই দিনই তদন্তে যাবেন। বুঝা গেছে? এবং আচ্ছা ওই দিনই তদন্তে যাবেন, আর যেদিন আপনি তদন্তে যাবেন এই দিনই আপনি ডায়েরি লিখবেন, এটাই হইলো নিয়ম। ওই নিয়ম অনুযায়ী তারপরের দিন আপনি পাঠাবেন, এটাই হইলো নিয়ম। এই নিয়মের বাইরে করার কারণেই হয়তোবা তিনি কৈফিয়ত তলব করতে পারেন। সাধারণ মামলা আর এসআর মামলা, আসলে কোন মামলাগুলো স্যার এসআর মামলা হিসেবে? এটা হচ্ছে রেঞ্জ অফিস থেকে এটা ঘোষণা করে। যেমন ধরেন গণধর্ষণ, তারপর রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত থাকে, পুলিশ সদস্য জড়িত থাকে, দেখবেন 53 প্রবিধান আছে না, দেখবেন গুরুত্বপূর্ণ মামলার একটা তালিকা দেওয়া আছে। মোটামুটি ওই কোয়ালিটির মামলাগুলোকে যেগুলোকে আপনার রেঞ্জ অফিস থেকে আপনার করে দেয়, যে স্পেশাল ভাবে পুলিশ সুপার বিশেষভাবে দেখবেন, এগুলো স্পেশাল রিপোর্ট, SR স্পেশাল রিপোর্ট, বুঝতে পারছেন? স্পেশাল রিপোর্ট হিসেবে আপনার এটা করা হয়। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, এই যে কেস ডায়েরি বা সিডি, এটা দেখছি যে তদন্তকারী কর্মকর্তা যে স্যার বলছেন যে মামলা শুরু হইতে এটা সিরিয়াল নাম্বার, মামলার তদন্ত কার্যক্রম শেষ নাম্বার পর্যন্ত চলতে থাকবে।
তো স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় ওই মামলা থেকে তদন্তকারী কর্মকর্তারা থানায় ওই আসামির নাম ঠিকানা যাচাইয়ের জন্য ইএস প্রেরণ করে। হুম হুম তো ইএস করলে স্যার ওই সময় দেখা যায় যে আমরা যে অতিরিক্ত কেস ডায়েরি যেটা আর কি পাঠাই, ওটাও তো কেস ডায়েরি স্যার, অতিরিক্ত কেস ডায়েরি যেটা। ওকে, এটা যে প্রথমে বললাম যে তল্লাশিটা বলছিলাম, এবার মনে করেন যে এই আসামি ধরাটা যদি বলি ইনকোয়ারি স্লিপ, ওই ইনকোয়ারি স্লিপ যিনি প্রাপ্ত হয়েছেন ইনি যখন আসামি ধরতেছেন তখন কার পক্ষে ধরতেছেন? দারোগা আয়ুর পক্ষে ধরতেছেন না আসামিটাকে? বা নাম ঠিকানা যাচাই করতেছেন কার পক্ষে? তদন্তকারী কর্মকর্তার পক্ষে না পক্ষে। তখন তিনি লেখেন যে এসসিডি বা অতিরিক্ত সিডি 1 লিখে উনি নেন, দিয়ে কিন্তু তিনি সিগনেচার করে পাঠান। এটা যখন মামলার মূল আয়ু তিনি যখন আবার রিসিভ করেন, তিনি কিন্তু আবার লেখেন যে এসসিডি প্রাপ্তি এবং নোট। তখন তিনি কিন্তু আবার নোট করেন যে পার্শ্বলিখিত সময়ে এসসিডি প্রাপ্ত হইলাম। পর্যালোচনায় দেখা যায় যে এএসআই লিটন কুমার তিনি নাম ঠিকানা যাচাইয়ের জন্য চেষ্টা করেন, তো নাম ঠিকানা সঠিক পাওয়া গেল বা সঠিক পাওয়া যায় নাই, বিষয়টি ডায়েরিতে নোট রাখা হলো, এসসিডি অত্র ডায়েরির সাথে সংযুক্ত করা হলো, এরকম লেখা সাথে লাগায় রাখে। তো স্যার এক্ষেত্রে এই যে এসসিডির তো একটা নাম্বার পড়ে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত এক ব্যবহার করি। না না না, এসসিডির নাম্বার পড়বে না, এসসিডির সাথে ওই যে মূল ডায়েরির লগে যুক্ত হয়ে যাবে, এসসিডির কোনো আলাদা নাম্বার হবে না। তাহলে স্যার আমরা, ঠিক আছে স্যার, এটা জানতাম না আমি যে আসলে এসসিডির যে নাম। এসসিডি যে আপনি পাইছেন, পায়া তো আপনি দারোগা হিসেবে নোট করতেছেন যে এসসিডি প্রাপ্তি ও নোট, তখন ওইটার একটা ডায়েরি নাম্বার পড়তেছে কিন্তু। জি স্যার। তখন এখানে লেখা হয় যে এসসিডি অত্র সাথ সংযুক্ত করা হলো। জি স্যার, বুঝছি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এইটা হচ্ছে জানার বিষয়টা হচ্ছে কেস ডায়েরি কয় কপি হয় এরকম যদি নৈবেত্তিক আসে সেই ক্ষেত্রে আমরা কি দিব স্যার? 2ও সঠিক 3ও সঠিক। এখন বুঝছেন বিষয়টা? এখন বলতে পারেন যে স্যার কর্তৃপক্ষ কি দিবে, যদি 2 এবং 3 থাকে তাহলে আরেকটা অপশনে দেখবেন 2 এবং 3 দুইটারই কভার করে কোন উত্তর আছে কিনা। যদি দেখেন যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, যে কোনো একটার বাছে নিতে হইব, তাহলে কি যুক্তি খণ্ডনের কোনো সুযোগ আছে? আপনার একটাকে বাছে নিতে হবে না? জি স্যার। আল্লাহ ভরসা 2 কপি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এখন আমি কি করবো বলেন? এটা আমার কিছু করার আছে? না স্যার। বলার আছে এখন। যদি কোনো অপশন থাকে ক ও খ মানে 2 এবং 3, তাহলে ওই দুইটাই সঠিক, দেন ওই অপশন, উভয় অপশন। এরকম কিছু এমসিকিউ আছে, যেমন শাস্তি কত প্রকার, দেখা গেছে যে 5 প্রকার লেখা আছে, 6 প্রকার ছিল, একটা বাতিল হয়ে গেছে 5 প্রকার। এখন দেখা গেল আবার একটারে ভাঙা কিন্তু আবার 2টা করছে, সশ্রম বিনাশ্রম। এখন ওইভাবে ভাগ করলে আবার 6টা হয়ে যায়। এখন লাগাই দিছে বিশেষজ্ঞরা পেস, কোনো কোনো স্যার বলতেছে 5 প্রকার, জনি স্যার বলতেছে 5 প্রকার, অমুক স্যার বলতেছে 6 প্রকার। এক এক অনুসারীর ছাত্ররা এক একটা অনুসরণ করতেছে। বুঝছেন না বিষয়টা? এখন কে যে কোনটা বিশ্বাস করবেন, আমারটা না ওই স্যারেরটা, ওই কারণ বইয়ের বিষয়টা যখন দ্বিধাহীন তখন দেখবেন শিক্ষকরাও মতবিরোধ। এখন আপনি বিশ্বাস করবেন কোনটা? ওই যে কোনো একটা বিশ্বাস করতে হইব, আমারে না এলে অন্য একজনে বিশ্বাস করে দিয়ে দেন, কিছু করার নাই। এই মামলার এই জিনিসটা কেস ডায়েরিটা বুঝলাম স্যার, যে যখন কোনো তদন্তপ্রাপ্ত কর্মকর্তা এটা পায় স্যার, পাওয়ার পরে উনি খুঁটিনাটি যেগুলো আছে স্যার, মানে কোথা থেকে শুরু করলেন, কোথায় কি পাচ্ছেন আলামত স্যার, সবগুলো লিপিবদ্ধ করবেন। কোন আসামি পলাতক, কোনটা পাইলেন স্যার, গ্রেপ্তার করলেন, আলামত যদি পায় সেটা কোর্টে প্রেরণ করলেন স্যার। এই যাবতীয় জিনিসগুলো যদি তার সন্দেহ থাকে যে মানচিত্র সঠিক হয় নাই স্যার, এই যাবতীয় কার্যক্রমটাই কেস ডায়েরি লিপিবদ্ধ করবেন। অনেক সময় স্যার সিনিয়র স্যারেরাও এটা দেখতে চায়। এই পুরো বিষয়টাই তো স্যার এটাই স্যার, তাই না স্যার? সঠিক। জি স্যার, ধন্যবাদ স্যার। এখন কেস ডায়েরির সাথে কিন্তু আনুষঙ্গিক যত কিছু আছে সবকিছু কিন্তু যুক্ত হবে। যেমন ধরেন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করলেন, লিখছেন, এটা কেস ডায়েরির লগে যুক্ত সঠিক হবে। স্যার। মেডিকেল সার্টিফিকেটের জন্য চিঠি লিখছেন, ওইটা যুক্ত হবে। রিপোর্ট পাইছেন, ওইটা যুক্ত হবে। বুঝতে পারছেন? স্যার সঠিক স্যার, আলামত গুলো তো স্যার সব লিপিবদ্ধ করে স্যার, সবকিছু এই কেস ডায়েরির ধারাবাহিকভাবে যুক্ত হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। সালাম স্যার।